চীন থেকে যুদ্ধ বিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত জানালেন তথ্য উপদেষ্টা। শুধু হাসিনা নয়, পলাতক সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ, বলেছেন তথ্যমন্ত্রী। সংকটের 10 বছরে কক্সবাজারের সমাবেশে স্বদেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের। রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান সমাওবাদীদের। প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস হল কূটনৈতিক মিশনের। জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ইইউ। রাজনৈতিক সম্পর্ককে গুরুত্ব না দিয়ে অর্থনৈতিক প্রতিযোগিতায় লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ। ক্রসফায়ারে টেকনাফের একরামুল হত্যা মামলায় 3 সেনা কর্মকর্তা ও সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেই সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আইনের ব্যত্যয় ঘটেনি, জানিয়েছেন আইনমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীন থেকে যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে একটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে বাংলাদেশ। সচিবালয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উপদেষ্টা জানান, সারের সংকট নেই, তবে বিতরণে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, শেখ হাসিনা সহ যাদের নামে মামলা তাদের প্রত্যেককেই ফেরত চায় বাংলাদেশ। ভারতের সরকার শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না বলে দেশটির বিচার বিভাগের উপর ছেড়ে দিচ্ছে। এটি শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর নয় বলে মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মঙ্গলবার সচিবালয়ে সরকারের উন্নয়ন অগ্রগতি পরিকল্পনা ও সমসাময়িক নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন সদ্য দায়িত্ব পাওয়া তথ্যমন্ত্রী আন্দালিব রহমান, উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সংবাদ সম্মেলনের শুরুতে তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর আই হ্যাভ এ প্ল্যান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রী। বক্তব্যের শুরুতে তথ্য উপদেষ্টা তুলে ধরেন গত এক সপ্তাহে সরকারের নানা উদ্যোগ আর পরিকল্পনার তথ্য। বলেন, শিক্ষা, স্বাস্থ্য এর পাশাপাশি সামরিক বাহিনীর জন্য অ্যাটাক হেলিকপ্টার, ফাইটার এয়ারক্রাফট সহ জনগণের নিরাপত্তার স্বার্থে সব সামরিক সক্ষমতার দিকে নজর দিচ্ছে সরকার। আধুনিকায়নের পার্ট হিসেবে বিভিন্ন মডেলের 4th প্রজন্মের MRCA, মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। এই অর্থ বছরের বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে, আদারওয়াইজ পরের বাজেটে এটা চলে যাবে। MRCA J-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে এই ধরনের আলোচনা আমরা খেয়াল করেছি, এর একটু যোগ করে রাখা ভালো। আমরা J-10 ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি। এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। সারের কোনো সংকট নেই, ঘাটতি যেন না হয় তার জন্য প্রয়োজনীয় সার আমদানি করা হয়েছে। বিদ্যুৎ সংকট নিরসনে সরকার কি কি উদ্যোগ নিয়েছে তাও তুলে ধরেন উপদেষ্টা। পর্যাপ্ত মজুদ রয়েছে, অতিরিক্ত সার রক্ষিত আছে, কিছুটা সমস্যা বিতরণে আছে এবং আপনারা এটুকু সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন, সরকার বিতরণ ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যেটা কৃষক এবং জনগণের স্বার্থে। সেটা নিয়ে কিছুটা অস্থিরতা, কিছু নতুন প্রসেসের সাথে অ্যাডজাস্ট করার সমস্যা, এগুলো হচ্ছে। কোনো ডিলার তার প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। তথ্য সম্প্রচার মন্ত্রী এ সময় বলেন, ইন্টেলেকচুয়াল ফ্যাসিজমে যারা বিশ্বাস করে বা যেসব গণমাধ্যম ফ্যাসিজমের মত তৈরি করে, জনগণ তাদের সামাজিকভাবেই বয়কট করবে। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। সাবেক যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন, উনি এখন ভারতে আছেন। ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। আর তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে সরকারের সমালোচনা বা ভুল ত্রুটি তুলে ধরতে কোনো বাধা নেই, কিন্তু এই সুযোগে কেউ যেন রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে, তবে রাষ্ট্রের বিরুদ্ধে
কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকারি গণমাধ্যমে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংবাদও সমান গুরুত্ব দিয়ে প্রচারের জন্য রাষ্ট্রীয় মাধ্যমকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আনুপাতিক হারে অপোজিশন মেম্বার্স ইন পার্লামেন্ট এন্ড অপোজিশন পার্টিজ আউট অফ পার্লামেন্ট তাদের খবরও প্রচার করতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাৎকালে বাহিনী প্রধানগণ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তারা নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিন বাহিনীর প্রধানকে আশ্বস্ত করেন। রোহিঙ্গারা স্বদেশে ফিরতে চান। মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালন উপলক্ষে আজ কক্সবাজারে এক সমাবেশে কথা বলেছেন রোহিঙ্গা নেতারা। সকালে কক্সবাজারের উখিয়ার ক্যাম্প 4 এক্সটেনশনের ফুটবল মাঠে নাগরিক সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা আয়োজিত সমাবেশে অংশ নেয় উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আশ্রিত বিভিন্ন বয়সের লাখো মানুষ। সমাবেশে গণহত্যায় নিহতদের স্মরণ ও রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। নিরাপত্তা, অধিকার, জবাবদিহিতা সহ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান জানান বক্তারা। তারা বলেন 2017 সালে সহিংসতার ক্ষত এখনও রোহিঙ্গাদের মনে গভীরভাবে রয়ে গেছে। 9 বছর পার হলেও স্বজন হারানোর বেদনা, ঘরবাড়ি হারানোর কষ্ট এবং নিজ দেশে ফিরতে না পারার হতাশা মুছে যায়নি। সমাবেশে রোহিঙ্গা অধিকার কর্মী মোহাম্মদ রফিক বলেন, শুধু সীমান্ত পার করে মিয়ানমারে ফেরত পাঠানো নয়, তারা জন্মভূমি মিয়ানমারে ফিরে গিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চান। সমাবেশে বর্মিজ ভাষায় বক্তব্য দিয়ে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন ইউসিআর নেতা মাসরা শোয়েব। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত 10 বছরে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে। এটি মূলত একটি রাজনৈতিক সংকট, তাই এর সমাধানও রাজনৈতিকভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় সমর্থন আদায়ে কাজ করছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও অন্যান্য বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে রাখাইন স্টেটের সাথে, আরাকানের সাথে এবং মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। ব্যাপারটা একেবারে একটা পলিটিক্যাল প্রবলেম, এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন। রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রী যে সফর হয়েছে চীন এবং মালয়েশিয়া, সেখানে চীনের প্রেসিডেন্ট খুবই জোরালো গলায় ওনারা বলেছেন যে ওনারা চেষ্টা করবেন এই সমস্যার সমাধানে এবং বাংলাদেশকে সহযোগিতা করবেন, মিয়ানমারের সাথে কথা বলবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই আশ্বাস দিয়েছে। রোহিঙ্গা সংকটের 9ম বার্ষিকীতে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশে থাকা 16টি কূটনৈতিক মিশন। বিবৃতিতে তারা বলেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে নিজেদের ঘরে ফেরার অধিকার রয়েছে। কূটনৈতিক মিশনগুলো জানায়, রাখাইন রাজ্য চলমান সংঘাত ও মানবিক সংকটের কারণে বর্তমানে রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিস্থিতি নেই। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির 9 বছর পরও প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে দীর্ঘমেয়াদী ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে বাস্তুচ্যুতির মূল কারণ মোকাবেলা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনর্গঠন এবং মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে। যৌথ বিবৃতিতে কূটনৈতিক মিশনগুলো রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে সই করেছে কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কসোভো, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের কূটনৈতিক মিশন।
মেঘনা নদী থেকে পানি এনে তা বিশুদ্ধ করার জন্য 16,000 কোটি টাকা ব্যয়ে সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেখানে সহায়তা দেবে ডেনমার্ক সরকার। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পের ওয়াটার ট্রিটমেন্টের উন্নয়নে 100 কোটি টাকা অনুদানের আশ্বাস দিয়েছে দেশটি। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সায়দাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে। এর বাইরেও রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় 100 কোটি টাকার মতো আপনার সাহায্য করছে, ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। রোহিঙ্গা সংকট 10 বছরে পদার্পণ করল আজ। দীর্ঘ 1 দশক কাটলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কেউই ফেরত যায়নি। বিগত সরকারের কূটনৈতিক ব্যর্থতা, মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘাত সহ নানা কারণে রোহিঙ্গাদের ফেরত দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে রোহিঙ্গাদের সহায়তার দাতা দেশগুলো ধীরে ধীরে হাত গুটিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোহিঙ্গা সংকটের 10 বছর নিয়ে রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। দেখতে দেখতে কেটে গেল দীর্ঘ 1 দশক। 1917 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে ঢল নেমেছিল লাখ লাখ রোহিঙ্গার। 10 বছর পূর্ণ হলো সেই ইতিহাসের অন্যতম বর্বরতম মানবিক বিপর্যয়ের। তবে দুঃখজনক বাস্তবতা হলো বিগত 1 দশকে একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমি রাখাইনে ফেরত পাঠানো যায়নি। আন্তর্জাতিক নানা উদ্যোগ, আলোচনা, বৈঠক হলেও কাজের কাজ কিছুই হয়নি। রোহিঙ্গা সংকট একই অবস্থায় রয়ে গেছে। দেশে ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও নিজ জন্মভূমিতে ফিরতে পারছে না এই ভাগ্যহতরা। 2017 সালে বাংলাদেশ মিয়ানমার দ্বিপক্ষীয় চুক্তি কিংবা চীনের মধ্যস্থতায় 2018 সালে ত্রিপক্ষীয় উদ্যোগ কোনো কিছুই আলোর মুখ দেখেনি। মিয়ানমার সরকারের চরম অনীহা আর রাখাইনের বর্তমান গৃহযুদ্ধের কারণে ভেস্তে গেছে প্রত্যাবাসন সব প্রচেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ইস্যুতে মুখে অনেক কথা বললেও মিয়ানমারের উপর কার্যকর কোনো অর্থনৈতিক কিংবা রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারেনি। ফলে স্থবির হয়ে আছে পুরো প্রক্রিয়া। সরকার 2017 সাল থেকে যেইভাবে এই বিষয়টাকে হ্যান্ডেল করেছে তার মধ্যে বেশ কয়েকটা দুর্বলতা যেরকম আছে, সেই জায়গাতে কম্পালশন আছে। অতীতে সরকারগুলির ব্যর্থতা যতটুকু, তার চেয়ে বেশি জিওপলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক পরিবর্তনগুলি আসলে বাংলাদেশের সপক্ষে ছিল না। এদিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পগুলোতে বাড়ছে অপরাধ, মাদক চোরাচালান আর অভ্যন্তরীণ কোন্দল। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন নানামুখী অর্থনৈতিক ও সামাজিক চাপে পড়েছে স্থানীয় জনগোষ্ঠী। তবে রোহিঙ্গা ফেরাতে এখনও আশাবাদী বিশ্লেষকরা। সরকার বাংলাদেশে আছে সেটা কিন্তু গ্লোবাল সাপোর্ট নিয়ে এসছে, এবং যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হোক বা চীন বলা হোক, প্রত্যেকেই এখন এই রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে আন্তরিক হচ্ছেন, এবং এই আন্তরিকতাটাকে ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে নিয়ে যাওয়াটা বাংলাদেশ সরকারের জন্য এখন প্রাইম কর্তব্য বলে আমি মনে করি। 10 বছর পূর্তির এই ক্ষণে রোহিঙ্গাদের একমাত্র দাবি নাগরিকত্ব সহ নিজ দেশে ফেরত যাওয়া। মিয়ানমারের উপর অবরোধ সহ বিশ্ব সম্প্রদায় কার্যকর কোনো ব্যবস্থা না নিলে রোহিঙ্গা সংকট আরও দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে বলে আশঙ্কা সবার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের জ্বালানি সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। তবে এজন্য অন্য দেশের সাথে রাজনৈতিক সম্পর্ককে গুরুত্ব না দিয়ে অর্থনৈতিক প্রতিযোগিতার সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ দিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি স্পষ্ট করেছেন, সুশাসন, স্থিতিশীলতা ও বিচার বিভাগের বাস্তব স্বাধীনতা ছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ইইউ বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS।
এতে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অনুদান দেওয়ার চেয়ে এখন অর্থনৈতিক অগ্রগতিতে অংশীদার হতে আগ্রহী বলে জানান তিনি। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগের আগ্রহের কথাও জানান মাইকেল মিলার। বাংলাদেশের জ্বালানি, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে ইউরোপের কোম্পানিগুলো বিনিয়োগ করতে চায়। এটা বাংলাদেশের সরকারও চায়, তবে এর জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, অর্থনৈতিক প্রতিযোগিতার সমান সুযোগ থাকতে হবে, অন্য দেশের সাথে রাজনৈতিক পক্ষপাতিত্ব দূর করতে হবে। শুধু কাগজে কলমে নয়, বাস্তবে বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। চলমান রোহিঙ্গা সংকটে আবারও বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দেন তিনি। বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। 2017 সালে সংকটের শুরু থেকে এখনো পর্যন্ত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন 500 মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে। চলতি বছর আরও 50 মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে। রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনই একমাত্র সমাধান। এই প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে। ইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন, তবে এর জন্য সময় লাগবে বলেও মনে করেন তিনি। বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে এমন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, জনগণ যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য অভ্যুত্থান করেছে, বিএনপি সেই সংস্কৃতি বহাল রেখেছে। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের 5 সেপ্টেম্বরে ঢাকা চট্টগ্রাম লং মার্চ নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পারওয়ার। 6 দফা দাবিতে লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার, গ্যাস বিদ্যুৎ সংকট ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং দলীয়করণের প্রতিবাদ। 5 সেপ্টেম্বর সকাল 7টায় রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লাল দিঘিতে গিয়ে শেষ হবে লং মার্চ। পথে 7টি পয়েন্টে সমাবেশ হবে। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি সফল করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সহযোগিতা চেয়েছে 11 দলীয় ঐক্যজোট। কর্মসূচিতে ভোগান্তির জন্য সাধারণ মানুষের কাছেও ক্ষমা চেয়েছেন গোলাম পারওয়ার। দুঃখজনক হলেও ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে। তারা এটাকে সংবিধান বিরোধী বলছে। 2025 সালের 13 নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারকে চ্যালেঞ্জ করে বলছে এই আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। রাজনৈতিক সাংবিধানিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, এটা আমরা বিশ্বাস করি। এখনও চাই যে পার্লামেন্ট এটা নিষ্পত্তি হোক। যতক্ষণ তা হচ্ছে না, ততক্ষণ নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দিয়ে আমরা যে 70% জনগণ হা বলেছে, আমরা সেই জনগণের সাথে রাজপথেও আমরা থাকতে কোনো আশঙ্কা। 2018 সালে ক্রস ফায়ারে কক্সবাজারের টেকনাফ পৌরসভার তখনকার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান 3 সেনা কর্মকর্তা সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ও মিফতা উদ্দিন আহমেদ, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান এবং কক্সবাজার টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। সকালে তাদের আনার পর গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে হাজির করার পর ট্রাইব্যুনাল 2-4 আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই মামলার বাকি 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী কার্যক্রম 7 সেপ্টেম্বর। গত 26 জুলাই শেখ হাসিনা সহ 11 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। সে সময় পলাতক থাকা 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও গ্রেফতার থাকা 3 আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল 2। আমি দেখেছি যে দর্শক, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নারী, শিশু, প্রতিবেশী, মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি দিয়ে গেছেন সুস্পষ্ট নির্দেশনা। তিনি মানুষকে শিখিয়েছেন ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল কিংবা
মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফের সমাজ গঠনই ছিল তার অন্যতম শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার চরিত্রের উত্তম। মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের প্রশংসা করে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল-আহজাব আয়াত 21। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র চারিত্রিক বৈশিষ্ট্য ও শিক্ষা আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সততা, নৈতিকতা ও উত্তম চরিত্রের সর্বোচ্চ গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসওয়াতুন হাসানাহ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আদর্শ। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার করছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। তার বিদায়বাদের ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার, পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল, তা আজও সমগ্র বিশ্বে মানব জাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সার্বজনীন, চিরন্তন ও পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, পবিত্র কোরআন নাযিল করেন। তার মাধ্যমে মানব জাতির শান্তি, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার বিধান ও আদর্শ ইসলাম ধর্মকে পরিপূর্ণ দান করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশে উপায় হল কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে পরিচালনা করা। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এদেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বাস করে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। সেই দৃষ্টান্তকে পাথেয় করি আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মোকাররমে রাষ্ট্রপতির বক্তব্যের অংশবিশেষ শুনছিলেন বিটিভি সৌজন্যে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেই সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর ফলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষকে আইনগত সহায়তা, সমাজের সুরক্ষা, নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, পুনর্বাসন এবং সমন্বিত সেবা প্রদানে আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতার পথ সুগম হল। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বাগেরহাটে গুমের ঘটনার তদন্ত স্বাধীনভাবে আইন অনুযায়ী চলবে। বর্তমান সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রাজনৈতিক কোনো হয়রানিমূলক মামলার ঘটনা ঘটেনি। আইনে যেটা আছে সেটা আছে। দ্বিতীয় হলো, এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয় কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। তারপরে যেহেতু রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল ও তার স্ত্রী সন্তান সহ 4 জনকে হত্যার ঘটনায়
স্মরণসভা হয়েছে। দুপুরে স্থানীয় জেলা স্কুলের বটতলায় প্রিয় শিক্ষকের সাবেক কর্মস্থলের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন। নিহত গণপতি চক্রবর্তীর স্বজনেরাও এই স্মরণসভায় অংশ নেন। এ সময় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। বিষয়টাকে আরো ভালোভাবে তদন্তর মাধ্যমে আপনারা দেখেন যে এর পিছনে এই আরো কেউ জড়িত আছে কিনা। আমাদের একটাই চাওয়া, সুষ্ঠুভাবে আরো তদন্ত করে আমাদেরকে সঠিক বিচার পাওয়া যায়। আমাদের আইনের প্রতি শ্রদ্ধা আছে, সরকারের প্রতি ভরসা আছে। ওনারা যা করবেন তদন্ত করে আমরা মনে করি যে ওনারা আমাদেরকে সঠিক বিচার পাওয়াই দিবেন। আমরা চাচ্ছি সন্দেহাতীতভাবে প্রমাণিত ঘটনাটাকে উদ্ঘাটন করা, সত্যটাকে মানুষের সামনে তুলে ধরা। এটা যদি করতে পারে আমরা আরো ধন্যবাদও আমরা তাদের পাশে আছি। আরো অনেকে এটির জন্য দায়ী রয়েছে আমরা বলে মনে করি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে 31শে আগস্ট নির্ধারণ করেছে হাইকোর্ট। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ধার্য ছিল। সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেন আদালত। এই মামলায় গত 11 আগস্ট থেকে শুনানি শুরু হয়। গত বছরের 5 মার্চ রাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা চালায়। 8 দিন হাসপাতালে অচেতন থাকার পর 2025 সালের 13 মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এই ঘটনায় শিশুটির মা আয়েশা বেগম বাদী হয়ে হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের 23 এপ্রিল শুরু হওয়া মাত্র 13 কার্যদিবসে আলোচিত এই মামলার বিচার শেষ হয়। পরে 17 মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলা রায় দেন। রায়ের প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং নিহত আসিয়ার বোনের স্বামী সজীব শেখ, বোনের দেবর ও শাশুড়িকে খালাস দেন আদালত। যে রায়টা হওয়ার কথা ছিল, এই রায়টা আজকে হবে না, এটা আগামী মানডেতে হওয়ার কথা। কেন হলো, এখানে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে ডেটটা শিফট করেছেন। আমি তো আসামির পক্ষে, যেহেতু স্টেট ডিফেন্স হিসাবে আমি তো আসামির পক্ষে তাকে অ্যাকুইটেলই চাবো এবং নিয়ম মতো তাই চেয়েছি। এদিকে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের আপিলের রায় ঘোষণার দিন পিছিয়ে যাওয়ায় হতাশ আসিয়ার পরিবার। আসিয়ার মা মোসাম্মত আয়েশা বেগম আসামের ফাঁসি দাবি করেছেন এবং দিনক্ষেপণে হতাশা ব্যক্ত করেছেন। আসিয়ার সাথে তো ওরা মারিয়ে ফেলানো উচিত ছিল, তো যে কোনো হইলো না। আর সরকার যদি আমার ফাঁসির রায় না দিতে পারে তাহলে ওরা ছেড়ে দিক, 2-3 দিনে ছেড়ে দিচ্ছে, ওরাও ছেড়ে দিক। ছেড়ে দিক, আমার বিচার উপর আল্লাহ করবে। এখন কি চান আপনি? এখন তো আমি ফাঁসি চাইছিলাম, কিন্তু আজকে না কালকে না, এই করে করে তো দিন পার করেই দিচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেছেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। চীনের সাথে বন্ধুত্ব এগিয়ে নিতে বাংলাদেশ বদ্ধপরিকর। রাজধানীর বিনিয়োগ ভবনে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কর্মশালা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ইসমাইল জবিউল্লাহ আরও বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে দুই দেশই আন্তরিকভাবে কাজ করছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বলেন, চীন তার নীতি অনুসরণ করেই বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। চায়নার কথা বলছি এই জন্য, চায়নার বন্ধুর পাশে বসে আছে সেই জন্য নয়, চায়না রিয়েলি এগিয়ে এসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের প্রুভেন ট্র্যাক রেকর্ড চায়নার জন্য ভালো আছে। আমাদের ডিফেন্স বলেন, আমাদের এগ্রিকালচার বলেন, আমাদের ওয়াটার সেক্টর বলেন, আমাদের এনার্জি সেক্টর বলেন, ট্রেড বলেন, সব জায়গায় চায়না এগিয়ে আছে। চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে ইনিশিয়েটিভ আমরা নিলাম, ইট ইজ এ গ্রেট ইনিশিয়েটিভ। এখন এইটাকে এই ঘরের রুমের বাইরে নিয়ে যেতে হবে। 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সকালে মুক্তিযোদ্ধা দলে ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। পরে কবর জিয়ারত ও প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও ফাতিহা পাঠ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বহুদলীয় গণতন্ত্র রক্ষা ও দলের আদর্শ বাস্তবায়নের শপথ নেন নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণ করে 1992 সালের 25 আগস্ট প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এরপর থেকে প্রতি বছর দিনটিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করে এই সংগঠনটি।
এক মাস ধরে চলা গ্যাস সংকট কিছুটা কমেছে, তবে এখনো লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করতে ভোগান্তিতে পড়েছে গাড়ি চালকেরা। আগের তুলনায় লাইন কিছুটা কম, ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ বেড়েছে, তবে চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকেরা। আরিফিন শাওনের রিপোর্ট। চলমান গ্যাস সংকট এখনো পুরোপুরি সমাধানের মুখ দেখেনি। এক মাস আগে শুরু হওয়া সংকট এখনো ভোগাচ্ছে সাধারণ মানুষকে, তবে আগের তুলনায় কিছুটা শিথিল হয়েছে পরিস্থিতি। ভোগান্তির পরিমাণও কিছুটা কমেছে। কবে নাগাদ এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবে তা নিয়ে চিন্তিত চালকরা। গ্যাস নিতে এসে আগের মতো আর 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে না চালকদের, তবে স্থায়ী সমাধানের আবেদন তাদের। সিরিয়াল বেশি ছিল না, আধা ঘন্টা ছিল, এখন গ্যাসও ঢুকছে 220 টাকার মতো। আমার আগে গ্যাস ছিল এই হিসাবে, মানে গ্যাস লাইনে গ্যাস আছে 200-র উপরে প্রেশার আছে। আল্লাহ দিলে এখন 160 টাকা 200 টাকা ঢোকে, এখন সংকট কম। হ্যাঁ, আগে সংকট আনলে রাত বেনে রাইতে আয়া সিরিয়াল দিয়া 100-200 পিছে যাইয়া 100 টাকা 50 টাকার গ্যাস পাইতাম, আবার পাম্প বন্ধ দিয়েছে। 2-1 দিন যাবৎ কিছুটা ভালো হয়েছে, তবে এখনো আজকেও প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবৎ লাইনে আছি। আমাদের হলো 1100 টাকা জমা, 4 ঘন্টা পরে আমরা 80 টাকার 50 টাকার গ্যাস পাই। এরপরে আইসে এই যে দেখছেন কি বিএপিগুলো করে, কত জোর দেখায়। আর ডিসি আছে, এসপি আছে, গাড়ির ভিতরে প্যাসেঞ্জার নেওয়ার পরে ওদের গ্যাসের কথা মনে হয়। সংকটকালে বেগ পোহাতে হচ্ছে স্টেশনের কর্মচারীদের। দ্রুতই সমস্যা সমাধানের আশা ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের। লাইনে যদি ফুল প্রেশার থাকতো, লাইনে গ্যাসের চাপ থাকতো, তাহলে গাড়িওয়ালারও ভালো গ্যাস পাইতো। আমাদের 4টা নজল চলতো, আমরা লাইনে গ্যাস কম, 2টা নজল চালাই, কিছু দিয়ে রাখছি গাড়িওয়ালা করে, মানে তৃপ্তি মতো দিতে পারতেছি না। দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। সংকটে সরবরাহ করা হচ্ছে 220 কোটি ঘনফুট। ঘাটতি রয়েছে প্রায় 160 কোটি ঘনফুটের। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট কার্ড ও ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা এবং আধুনিক ক্যাশলেস ব্যাংকিং সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলাল হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান AKM আব্দুর রকিব, উপমহাব্যবস্থাপক ও কার্ড বিজনেস ডিভিশনের প্রধান NM ফিরোজ কামাল সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।